এই কুষ্টি দুটো রইল। আচ্ছা আচ্ছা, নমস্কার। আজকে এত আনন্দের দিনে তোরা বস, হ্যাঁ আমি একটু মিষ্টি ব্যবস্থা করে নিয়ে আসছি। কিরে দেখলি তো, তোদের বিয়ের এত তাড়া, ঠাকুর 1 সপ্তাহের মধ্যেই ডেটটা বার করে দিল। কিন্তু আমি তো বুঝতেই পারিনি তলে তলে প্রেমটা জমে এত ক্ষীর হয়ে গেছে। স্মৃতি, এই যে মিষ্টি না, দিশা, জুলিয়া, জুলিয়া তুমি এখানে কি হচ্ছে? আর তুমি আমার বাড়ি চিনলে কি করে? এক সেকেন্ড, কি হয়েছে বলো তো? তোমাকে এরকম লাগছে কেন? কি হয়েছে? কি ব্যাপার জুলিয়া? এনি প্রবলেম? হঠাৎ দেখো না? এক সেকেন্ড, তুমি ওকে চেনো? ও তো আমার ক্লায়েন্ট, আমি ওর হয়ে কেস লড়বো। কিন্তু কার এগেইনস্টে? এসআর কি? দিশা? কে এই দিশা? একে তো আমি চিনি না। আমি চিনি, সুযোগ বুঝে খেলা খেলতে নেমেছে, কিন্তু ও তো সৌম্যকে চেনে না। ঘুঁটি বানিয়ে এমন নাচাবো সারা জীবন মনে রাখবে। ইসার কি? ওই যে গান গায়, ওই যে রকস্টার। হ্যাঁ, ওটা কি করেছো? আরে বিলাসপুরের ঘটনার সঙ্গে তো এই মেয়েটাই জড়িয়ে, আমি তোমাকে বলেছিলাম না? মানে ওই এসআরকে যাকে দিশা আমাকেও তোমার কথা বলেছে। কিন্তু জুলিয়া, তুমি তো কমপ্লেন উইথড্র করে নিয়েছিলে, তাহলে কেসটা তো... আমি কমপ্লেন উইথড্র করতে চাইনি দিশা। সেদিন এসআরকের বাবা অভিরাজ কর্মকার আমাকে থ্রেট দিয়েছিল, আমার লাইফ শেষ করে দেবে বলেছিল। তাই ওই দিন ভয় পেয়ে আমি চুপ করে গিয়েছিলাম। কি? শুধু কি থ্রেট? জানো কাকু, ওই অভিরাজ কর্মকার ওকে টাকার লোভ দেখিয়ে চুপ করাতে চেয়েছিল। ওর যা সম্মানহানি হয়েছে তার জন্য ওকে 10 লাখ টাকা দিয়েছে। আর তুমি সেই টাকাটা নিয়েছো? আমি নিতে চাইনি দিশা, আমি নিতে চাইনি, কিন্তু ওই লোকটা জোর করেছিল, ভয় দেখিয়েছিল। পরে আমি বুঝতে পারি যে এভাবে টাকার সামনে হার স্বীকার করে আমি কত বড় ভুল করেছি। আর তাই তো আমি সবার আগে এসআরকে আর ওর বাবার নামে বিভানের হেল্প নিয়ে কেস করেছি। এতক্ষণে তো বোধহয় ওদের বাড়িতে নোটিশ পৌঁছেও গেছে। বুঝেছি, ওই ভিখিরি মেয়েটার আরো টাকা দরকার। 10 লাখ টাকা পেয়েও খুশি হতে পারিনি, তাই এইভাবে ব্ল্যাকমেল করে টাকা আদায় করতে উঠে পড়ে লেগেছে। দেখেছ সৌম্য, এই দুনিয়াতে সবার একটা দাম আছে। যোগ্য দাম পেলে সবাই মুখ বন্ধ করে দেয়। ঠিক আছে, আমি এক্ষুনি ম্যানেজারকে ফোন করে কিছু না কিছু তো একটা অ্যারেঞ্জ করে ফেলবই। না বাবা, তুমি তো সবসময় আমার সব প্রবলেম সলভ করেছো, কিন্তু এই প্রবলেমটা আমি নিজে সলভ করতে চাই। এটা আমার ব্যক্তিগত প্রবলেম, ব্যাস। সোম, তুই কিছু করতে চাস না, বাবার উপরেই সবটা ছেড়ে দে প্লিজ। তোর এমনিতেই যা মাথা গরম, তুই কিছু করতে গেলে হিতে বিপরীত না হয়ে যায়। তোর কোনো বিপদ আমি হতে দেব না, তুই জড়াস না এর মধ্যে প্লিজ। মা, কিন্তু আমি... দাদা ভাই আমার মনে হয় যে এই কেসটা বাবার হ্যান্ডেল করা উচিত। হোয়াট? তুমি সাক্ষী হিসেবে আমার নাম দিয়েছো? না না না, এটা হবে না। আমার মেয়ে এসব ঝামেলার মধ্যে জড়াবে না। তুমি ওর নামটা এক্ষুনি সরিয়ে দাও। আমার মেয়েকে আমি এত বড় বিপদের মধ্যে কিছুতেই পড়তে দেবো না। না না, তুমি শান্ত হও মৃণাল, শান্ত হও। আচ্ছা, আমরা তো সবাই আছি দিশার সঙ্গে, ওর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তুমি এসব বড় লোকদের চেনো না জিপিএস।
ওরা টাকা দিয়ে না মানুষের প্রাণও কিনতে পারে, সব করতে পারে ওরা। দেখো আন্টি, আচ্ছা শোনো বিভান, তুমি তো সবটা বোঝো, বলো তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি জানতে যে দিশার নামটা সাক্ষী হিসেবে যাচ্ছে? না না, উনি জানতেন না, আমি লাস্ট মোমেন্টে অ্যাড করেছি। আসলে আমি সেটাই তো বলতে আমি বিভানকে বারবার কল করছিলাম, কিন্তু উনি আমার ফোনই ধরছিলেন না। আর আমি তো জানতামও না উনি এখানে আছেন, তাহলে তো আগেই চলে আসতাম। তবে তবে আজ আমার এখানে আসার একমাত্র কারণ তুমি দিশা। আরে তুমি প্লিজ দিশা, প্লিজ আমাকে হেল্প করো প্লিজ। আমি হোটেল থেকে তোমার বাড়ির ঠিকানা নিয়ে এই পর্যন্ত ছুটে এসেছি, কারণ তুমি ওই ঘটনার একমাত্র উইটনেস। তুমি আমার জন্য সাক্ষী দিতে পারবে দিশা, প্লিজ দিশা, আই বেগ অফ ইউ দিশা। জুলিয়া, জুলিয়া কি করছো তুমি? ওঠো ওঠো প্লিজ, ওঠো, তুমি ওঠো। কি করছো? এইভাবে বলতে হবে না, প্লিজ তুমি শান্ত হও। আমি সাক্ষী দেব। দেখ, ওই মেয়েটা এখন ভিকটিম কার্ড খেলে সবার সিম্পেথি আদায় করার চেষ্টা করবে, নানান রকম নাটকও করবে। তুই রাগারাগি করে কিচ্ছু করতে পারবি না। আচ্ছা রনিত, আজ পর্যন্ত কোনটা সামলেছে আমাকে বলতে পারো? হ্যাঁ, এই যে সৌম্য, কোনো ট্রিকি সিচুয়েশন কিভাবে ম্যানেজ করতে হয় তার কোনো ধারণা আছে তোমার? আছে বাবা, সেই জন্যই আমি বলছি ওই মেয়েটা যে অ্যাবসলিউটলি একটা মিথ্যা কথা বলছে সেটা আমি প্রমাণ করে দেবো। কি বলছিস তুই দিশা? ওরে তুই সামনে বিয়ে, তার মধ্যে তুই এসব কি করছিস? মৃণাল, এক মিনিট, একবারটি ভাবো, এরকম একটা ঘটনা ধরো যদি আমাদের পরিবারের কোনো মেয়ের সঙ্গে ঘটতো, ঠাকুর না করুক যদি দিশার সঙ্গেই ঘটতো, আমরা কি পারতাম মৃণাল এভাবে হাত গুটিয়ে বসে থাকতে? মৃণাল, আমার মত হলো দিশা আদালতে যাবে, আদালতে দাঁড়িয়ে জুলিয়ার হয়ে সাক্ষী দেবে, আমি ওর পাশে আছি। সেদিন আমি চাইনি তুমি এই কেসের সাথে জড়াও দিশা। আমি তো তোমার কথা জানতামও না, যদি না জুলিয়াকে ঠিক সময়ে ফোনটা করতাম। ওদিকের আপডেট দিচ্ছ না কেন? আর কি আপডেট দেব? টেক্সট তো করছি। লিসেন, যে মেয়েটা ওখানে গিয়ে ঝামেলা পাকিয়েছে, ওর জন্য যে কাজটা আমি তোমাকে দিয়েছি সেটা যেন কোনোভাবে ঘেটে না যায়, মাইন্ড ইট। তুমি কি করে জানলে এখানে ঝামেলা হয়েছে? এই হ্যালো, আমার লয়ার, আমার চোখ কান চারদিকে আছে। সারা জীবন তো আর ছোটো ছোটো কেস লড়ে গরিব হয়ে থাকতে পারবো না। দেখো, অনেক কষ্ট করে একটা বড় দাও মেরে অনেক প্ল্যান করে তোমাকে এই স্যারের কাছে পৌঁছে দিয়েছি। এবার যদি আমার কাজটা ঠিক মতো না হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, অ্যান্ড ইউ নো মি ভেরি ওয়েল। মনে রেখো, সবটা ঠিক মতো হলে আমরা দুজনে কোটিতে খেলবো। সো টাইম ওয়েস্ট না করে নিজের কাজটা শেষ করো। আমি জানি দিশা, আজকে তুমি আমার কাজে বাধা দেওয়ার জন্য অনেক চেষ্টা করবে, তাই জন্যই প্ল্যান করে তোমাকে কেয়ার করার বাহানায় সিন থেকেই আউট করে দিলাম। তোমাদের আমি সবাইকে কথা দিচ্ছি, এই প্রবলেম আর ফার্দার হবে না। ওই জুলিয়াকে আমি বাধ্য করব কনফেস করতে যে ও মিথ্যা কথা বলছে। আর যদি না পারো তাহলে ভবিষ্যতে কিন্তু আমার কাছে কোনো হেল্প চাইতে এসো না, আমি তখন কোনো কথা শুনবো না। নতুন করে কোনো রকম সমস্যা আমি কিন্তু মেনে নেব না সৌম্য। এরপর ওই অভিরাজের থ্রেট খেয়ে জুলিয়া ভয় পেলেও আমি তো হার মানার বান্দা নই, তাই তোমাকে জড়িয়ে নতুন করে গেম প্ল্যানটা সাজিয়েছিলাম। এক নম্বরের ইডিয়েট একটা তুমি। 10 লাখ টাকার জন্য কমপ্লেনটা করতে পারলে না? এই কেসটা নিয়ে এগোলে 10 লাখ নয় 10 কোটি অবধি কামাতাম জুলিয়া।
10 কোটি? টাকা কামাতে হলে এসআরকে এর মতন বড় লোকদের ব্ল্যাকমেল করতে হয়, চাপ দিতে হয়, পাল্টা দাবিয়ে রাখতে হয় থ্রেট দিয়ে। এবার এই কাজটা করবো আমি। তুমি কি বলেছিলে? দিশা সবটা সাক্ষী, তাই তো? এবার এই কাজে দিশাই আমাদের হেল্প করবে। কিভাবে? প্রথমে তো দিশাকে আমি কিন্তু দিশা যদি রাজি না হয়? ওর পুরো ফ্যামিলিটা ইমোশনাল ফুল। ওদের কাছে ন্যায় নীতি আদর্শের দাম অনেক, তাই রাজি তো ওকে হতেই হবে। ইয়েস জুলিয়া, রাজি তো ওকে হতেই হবে। দিশা, আমার কথাটা একটিবার শোন মা, প্লিজ। এসব ঝামেলার মধ্যে আর নিজেকে জড়াস না। দেখ, প্রথম দিন থেকেই তো তুই ওর পাশে দাঁড়ানোর চেষ্টাই করেছিলিস, বল? কিন্তু কি হয়েছে তাতে? মেয়েটা নিজে থেকে সরে গেছে। কি গ্যারান্টি আছে বলতে পারিস যে একই কাজ ও আবার করবে না? কিন্তু মা, জুলিয়া নিজের ভুলটা বুঝতে পেরেছে, ওই এসআরকের আগেনস্টে স্টেপ নিয়েছে। তাহলে তো তবে মৃণাল, তুমি শুধু শুধু কেন ভয় পাচ্ছ? আমি তোমাকে বলছি দিশার কিচ্ছু হবে না। প্রত্যেকটা মুহূর্তে আমি ওর পাশে আছি। আমি কোর্টে যাব দিশার সাথে। আর বিভান তো আছে, তাহলে তো চিন্তা করছো কেন? টেনশন করছি আমি তো মা, আমার টেনশন হয়, কারণ আমি খুব ভালো মতো জানি যে দিশার পাশে জিপিএস থাকলেও কোনো রকম কোনো সাহায্য দিশাকে করবেন। নিজের ক্ষমতার ব্যবহার করে কোনোদিনও নিজের জন্য অন্যর কারো কাছ থেকে কোনো সুবিধা নিয়েছো তুমি আজ পর্যন্ত? যে দিশার প্রোটেকশনের জন্য তুমি আলাদা করে কিছু ব্যবস্থা করবে? বলো না জিপিএস, বলো। এবারে এই সমস্ত বিষয়ে আমার মেয়েটা জড়িয়ে পড়ে যদি ও কোনো বিপদে পড়ে, তখন কিন্তু আমাদের আফসোস করে হাত কামড়াতে হবে, বুঝতে পেরেছো? দেখ দিশা, লোকটার ব্যাপারে সত্যি কিছু প্রমাণ করতে পারবি তো? মানে লোকটা এতটা খারাপ আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। কারণ আগে তোর ব্যাপারে কোনো স্ক্যান্ডালের কথা। সরি। আমি জানি এসআরকের আসল রূপটা কেউ সেভাবে চেনে না, তাই আমাকে অনেকে বিশ্বাসও করবে না। কিন্তু দিশা, তুমি তো দেখেছো, বলো, সেদিন নিজের চোখে তো দেখেছো যে এসআরকে আমার কি সর্বনাশ করতে গিয়েছিল। অনেক কষ্টে খেলাটা সাজিয়েছি। এই বুড়ো বুড়িকে আজ কিছুতেই ব্যাগরা দিতে দেওয়া যাবে না। হ্যাঁ, আমি জানি, এক্স্যাক্টলি মাই পয়েন্ট। মা দেখো, আমি নিজের চোখে সবটা দেখেছি। ওকে জাস্টিস দেওয়ার জন্য আমার সাক্ষী দেওয়াটা সত্যিই খুব দরকার। আমি জানি দিশা, আমার জন্য তোমার বিপদ হবে বলেই আন্টি এত ভয় পাচ্ছে, এত দুশ্চিন্তা করছে। আর আমিও তো চাই না যে আমার জন্য কারোর কোনো ক্ষতি হোক। তাই তুমি যদি অ্যাটলিস্ট সাক্ষী দিতে না চাও, তাহলে দেখতে হবে আমাকে অন্য কোনো ব্যবস্থা। না না জুলিয়া, আমি সাক্ষী দেব। ওই লোকটাকে আমি নিজের জায়গা বুঝিয়ে দিতে চাই। ও যাতে আর কোনো দিনও কোনো মেয়ের দিকে খারাপ নজরে না তাকায়, এই ব্যবস্থা আমি করব। ওকে ফাইন। রনিত, তুই একটা কাজ করতো, এই জুলিয়ার সমস্ত ঠিকুজি গোষ্ঠী বার কর। ও কোথায় যায়, কোথায় থাকে, কি কি করে, কোথায় আসা যাওয়া আছে, ওর বন্ধু বান্ধব, এভরি ডিটেলস আমার চাই। দাদা ভাই, আমিও তোকে হেল্প করবো। যা যা ইনফরমেশন পাবো আমি তোকে দেবো। যা করার সাবধানে করিস বাবু। সাবধান তো এবারে অন্য কাউকে থাকতে হবে মা, কারণ আজ থেকে খেলা এসআরকে খেলবে, আর অপোনেন্টকে এমন চালে মাত দেবে যে দিশা সান্নান পালানোর পথ পাবে না। এই দেখো দিশা, এই একটা ড্রাফট আমি রেডি করেছি, একবার দেখে নাও নিজে। লুক,
বিভান, তুমি কেসটা এইভাবে সাজাও যাতে ও কোনোভাবে রেহাই না পায়। নিশ্চয়ই, সে বিষয়ে আর বলতে হবে না। এমনভাবে কেসটা সাজাবো যেন এসআরকে সোজা জুলিয়ার পায়ের তলায় এসে পড়ে। দেখলে মৃণাল, এর নাম হলো কনফিডেন্স। হ্যাঁ, সাদিকে আমি বলি এই ছেলে একদিন জাজ হয়েই ছাড়বে। ট্রাইং হার্ড ক্যাপ্টেন। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ও, একটা বিষয় নিয়ে, মানে একটা কথা নিয়ে আমি খুবই নিজেও চিন্তিত, সবাইকে বলে রাখি। কি কথা? এই যে জুলিয়া যাদের এগেনস্টে লড়ছে তারা তো ভীষণই ইনফ্লুয়েন্সিয়াল। ওরা সব রকমভাবে চাইবে জুলিয়াকে ক্ষতি করতে, মানে ওকে যে কোনোভাবে বিপদে ফেলতে। বেগতিক দেখলে ওকে প্রাণে মেরে দিতেও পারে। ইয়েস, তাই কেস চলাকালীন জুলিয়াকে নিরাপদে রাখাটা আমাদের কাছে কিন্তু বিরাট একটা চ্যালেঞ্জ হতে চলেছে। মাইন্ডেড। ও গড, ওরা কি আমাকে মেরে ফেলবে? এই শাগনিক, হ্যাঁ রনিত, এদিকে আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এই দেখ, ফুল নাম হচ্ছে জুলিয়া মিত্র, হ্যাঁ বুঝছিস? আর এই অফিসে ও কাজ করে। এই অফিসের নাম্বারটা তুই ইন্টারনেট থেকে জোগাড় করতো। আমি এক্ষুনি দেখছি। এই অফিস, এই অফিসটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি দাদা ভাই, হ্যাঁ, অফিসের নাম্বার পেয়ে গেছি। ভেরি গুড। ফোন কর, ইমিডিয়েটলি ফোন কর, সব ইনফরমেশন জান। হ্যালো, আমি আপনাদের একজন এমপ্লয়ি জুলিয়া মিত্রের ব্যাপারে কিছু ইনফরমেশন জানতে চাইছিলাম। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, দিশা সান্যালের। আরে বাবা, এক্স্যাক্ট লোকেশনটা লাগবে, এক্স্যাক্ট ঠিকানাটা। তাড়াতাড়ি কাজে লেগে পড়ো বাবা, ঝটপট জানো। কি করছো তোমরা কে জানে তোর? সবকটাই তো ভালো ভালো কমেন্ট দেওয়া আছে। এই একটা ছেলে লিখেছে, এই রূপ দিয়ে আর কজনের জীবন নষ্ট করবে। তার মানে এর সাথে কিছু একটা খারাপ এক্সপিরিয়েন্স আছে। জানতে হবে এক্স্যাক্টলি ঘটনাটা কি। দাদা ভাই, হ্যাঁ, এই জুলিয়া মিত্রের ব্যাপারে না অনেক অনেক কাজের ইনফরমেশন পেয়ে গেছি। কি পেলি? আচ্ছা, আগে আমারটা বলি। বলছি এই দিশা, মানে দিশা সান্যাল মেয়েটাই আসলে জলপাইগুড়ির মেয়ে। ওর বাড়িতে বাবা মা রয়েছে, আর ও লাস্ট কয়েক বছর ধরে এখানে কাজকর্ম করছে। ইনফ্যাক্ট ও কলকাতা রয়েছে 2 বছর, 2 ইয়ার্স। ওয়ান্ডারফুল। হ্যাঁ দাদা ভাই, আর এই জুলিয়া মিত্র 2 বছরে 8 বার বাড়ি শিফট করেছে। হোয়াট? এক্স্যাক্টলি 2 মাসও কোথাও টিকতে পারেনি। আর ওর লাইফস্টাইল মেনটেন করার জন্য যে অফিসে ও কাজ করে, সেখানে আমাদের দাসবাবুর মেয়ে রূপাও কাজ করে। কি বলছিস? হ্যাঁ, আমি ওকে কল করলাম, কি বললো জানিস? কি বললো? এই জুলিয়া মিত্র একদমই সুবিধের মেয়ে নয়। আই টোল্ড ইউ, বলেছিলাম। মেল কালিকদের সাথে নাকি ওর খুব ঘনিষ্ঠতা দাদা ভাই। শুধু তাই নয়, বসের সাথেও নাকি ভালো র্যাপও করে রেখেছে। দুজনেই নাকি প্রায় দিনই তাড়াতাড়ি কাজ শেষ করে কোথায় একটা চলে যায়। অবভিয়াস। জুলিয়া মিত্র যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়িরই ছেলের সাথে রিলেশনশিপে জড়িয়ে পড়ে। তারপর ছেলেটাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে ওখান থেকে কেটে পড়ে এবং বাড়িও ছেড়ে দেয়। এখন ওই পাড়ারই কোনো বাড়ি ওকে আর ভাড়া থাকতে দিচ্ছে না। পুলিশের ভয় দেখিয়ে ওই ছেলেটার কাছ থেকে মানে মোটা টাকা আদায় করে। একদম ব্যাং অন পয়েন্ট। তা এখন সে কোথায় থাকে এই জুলিয়া? এখন তুই জানলে অবাক হবি, ওই জুলিয়া এখন ঘাঁটি গেড়েছে ওই দিশা সান্যালের বাড়িতে। আমি দেখছি আর অন্য কোনো ইনফরমেশন পাওয়া যায় কিনা। মাই গড, দেখ এই যে এই একটা কমেন্ট আছে, এই কমেন্টটা ভালো করে দেখ। এই কমেন্টটা পড়লেই বোঝা যাচ্ছে যে এই ছেলেটির জুলিয়ার প্রতি মেজার একটা ব্যথা আছে। তাহলে কি হবে? আমি কি কেসটা তুলে নেব? কেস লড়তে গিয়ে নিজের প্রাণটা চলে যাবে, এই কথা তো আপনি আগে বলেননি। জুলিয়া, তুমি শান্ত হও। দেখো, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কোনো ক্ষতি আমি হতে দেবো না। তোমাকে সেফ রাখার দায়িত্ব আমার।
আর যতদিন না এই কেসটা সলভ হচ্ছে ততদিন তুমি আমার সাথে এই বাড়িতে থাকবে। কি বলছিস তুই এটা দিশা? মা বাবা দেখো, তোমরা তো আমায় সবসময় শিখিয়েছো যে মানুষ হয়ে মানুষের পাশে থাকতে। আমি তো সেটাই করছি, বলো। মা প্লিজ আমাকে বাধা দিও না, আমাকে এই কাজটা করতে দাও। জুলিয়া, তুমি এসো আমার সাথে, এসো। হ্যাঁ, এরকম খুঁজে দেখলে আরো অনেকগুলো খুচরো কেস পেয়ে যাবি কিন্তু, বুঝছিস? দাদাবাবু, নিচে কেউ একজন দেখা করতে এসেছেন। কে এসেছে বলে তো? আমি নেই বললো উকিল, বড় সাহেব তো বাড়িতে নেই, তাই আপনাকে ডাকতে এলাম। উকিল? ওকে তুমি যাও, আমরা আসছি। ঠিক আছে, চল। কে উকিল এলো দেখতে হবে। যা যা। কি ব্যাপার, আগে চাইছেন আপনি? এই বাড়িতে এসে আর কাকে চাইবো বলুন তো? দ্য ওয়ান অ্যান্ড অনলি মিস্টার সৌম্য রুদ্র কর্মকার, আই মিন এসআরকে সাথেই দেখা করতে এসেছি। কেন, কি দরকার? দরকারটা আসলে আপনার, স্যার। আসছি, সে প্রসঙ্গে আসছি। তার আগে আমি নিজের পরিচয়টা দিয়ে নিই। আমি মিস জুলিয়ার লয়ার। আপনি তো জুলিয়াকে কোর্টে রিপ্রেজেন্ট করবেন, ওখানেই তো আপনার সাথে দেখা হওয়ার কথা। এখানে এলেন কেন? দয়া করে আপনাদের ভরাডুবির হাত থেকে বাঁচাতে এসেছি।